দাদা বৌদির কারণে বউয়ের সাথে আমার ডিভোর্স হলে আমার বউ একাই মেয়ে লালন পালন করার জন্য সবজি বিক্রি করতে শুরু করে। ডিভোর্সের 4 বছর পর একদিন যখন আমি আমার বউকে বাজারে সবজি বিক্রি করতে দেখলাম, তখন তার চেহারা দেখে আমার হুঁশ উড়ে গেল। কেননা নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। রাহুল ফল কিনতে বাজারে এসে তার ডিভোর্সি বউকে সবজি বিক্রি করতে দেখে হতবাক হয়ে গেল। রাহুলের বউ রানী সামনে কিছু সবজি নিয়ে শুকনো মুখে ক্রেতার জন্য অপেক্ষায় বসেছিল। রাহুল তাকে দেখে খুশি মনে বিড়বিড় করে উঠল, খুব তো বড় বড় কথা বলছিল যে তোমার চেয়ে শতগুণ ভালো স্বামী পাবো, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে কোনো এক হারামির সাথে বিয়ে হয়েছে যে নিজের বউকে দিয়ে সবজি বিক্রি করাচ্ছে। রানীকে সবজি বিক্রি করতে দেখে অনিচ্ছা সত্ত্বেও রাহুল সেদিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে নিজের মুখের ওপর রুমাল বেঁধে নিল যাতে রানী তাকে চিনতে না পারে। যদিও 8 বছরে রাহুলের অনেক পরিবর্তন হয়েছে। সে একটু মোটা হয়েছে, গায়ের রঙও ফর্সা হয়েছে এবং স্যুট বুট পরায় তাকে সাহেব মনে হয়। তাই মুখের উপরে রুমাল বাঁধায় তাকে চেনার উপায় ছিল না। রাহুল কাছে গিয়ে দেখল রানী অল্প কিছু আলু, টমেটো, সামান্য কাঁচা মরিচ এবং 4-5টা দাগি ফুলকপি নিয়ে বসে আছে। আর একটা কাঠের বাক্সে আম রাখা ছিল, যার ওপর শুকনো ঘাস থাকায় ভালোভাবে বোঝা যাচ্ছিল না। রানী রাস্তার ধারে মাটিতে চট বিছিয়ে এই ছোট্ট দোকানে এই সামান্য জিনিসই বিক্রি করছিল। রাহুল লক্ষ্য করে দেখল যে রানী খুবই রোগা হয়ে গেছে। ওর মুখে আগের মতো জেল্লা নেই, গায়ের রং শ্যামলা হয়েছে। একবার তো ওর সন্দেহ হলো এটা সত্যি রানী তো নাকি অন্য কেউ, কিন্তু তার কপালের বড় তিলটা দেখে নিশ্চিত হলো যে এটা রানী। রানী আশার চোখে তার দিকে তাকিয়ে বলল, কি চাই স্যার? পাশের দোকানে সবজি বিক্রি করা এক মহিলা বললেন, ওর কাছে সব পুরনো বাসি সবজি, ফ্রেশ সবজি নিতে হলে এদিকে আসুন। রানী তাড়াতাড়ি করে বলল, বাসি নয় স্যার, আমি আজ সকালেই কিনে এনেছি, শুধু রোদের কারণে একটু পুরনো দেখাচ্ছে। রানীর করুণ মুখে অসহায়তার ছাপ দেখে রাহুলের মনটা কেঁপে উঠল। রাহুল তার সাথে জীবনে 6টা বছর কাটিয়েছে। ডিভোর্স হয়ে গেলেও সেই 6 বছরের কিছু স্মরণীয় সুন্দর মুহূর্ত ছিল। তাই রাহুল কিছু না বলে ওপরের ঘাসগুলো সরিয়ে আমগুলো দেখতে লাগলো। আমগুলো শুকিয়ে চুপসে গেছিল। তাই রাহুল বলল, এগুলো তো মনে হয় খারাপ হয়ে গেছে। রানী অস্থির হয়ে বলল, না, সব খারাপ হয়নি, শুধু একটু নেতিয়ে গেছে, নিয়ে নিন, এখন সন্ধ্যা, তাই সস্তায় দিয়ে দেব। রাহুল চলে যাওয়ার ভান করে বলল, আমি জানি এগুলো খারাপ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে দেখুন, ভিতরটা মনে হয় কালো হয়ে গেছে। রানী মিনতি করে বলল, আপনি একটা আম খেয়ে দেখুন না স্যার, খারাপ লাগলে নেবেন না। মেয়ের অসুস্থতার কারণে দোকান ঠিকমতো করতে পারি না, এই কারণেই এরকম হয়েছে। মেয়ের নাম শুনেই রাহুলের হৃদয়ে ধাক্কা লাগলো। তার চোখের সামনে তার আদরের মেয়ের মুখটা ভেসে উঠল। ডিভোর্সের সময় শেষবার প্রীতিকে দেখেছিল, তখন ওর বয়স 4 বছর ছিল। এখন তো তার বয়স 10 বছর হয়ে গেছে। রানী একটা আম তুলে রাহুলের দিকে দিল, কিন্তু তখন রাহুল মেয়ের চিন্তায় ডুবেছিল। মেয়ের অসুস্থতার খবর তার ভেতরটা যেন ভেঙে চুরমার করে দিয়েছে। এটা দেখুন। কিন্তু রানীর কথা উপেক্ষা করে রাহুল তাড়াতাড়ি করে বলল, সব আম দিয়ে দিন। রানী অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, সব? রাহুল বলল, হ্যাঁ, সব মেপে দিয়ে দিন। রানী খুশি হয়ে আমগুলো মাপতে লাগলো। 8 কেজি আম হলে রানী দুটো থলেতে ভরে রাহুলকে দিয়ে বলল, 100 টাকা কেজি দরে বিক্রি করি, কিন্তু আপনি যেহেতু 8 কেজি নিচ্ছেন তাই 80 টাকা কেজি দরে দেব, অর্থাৎ 640 টাকা হয় স্যার। আপনি 40 টাকাও ছেড়ে দিন, 600 টাকাই দেন। রাহুল বলল, তোমার মেয়ে অসুস্থ, তাই 100 টাকা কেজি দরেই নাও। বলে 500 টাকা দুটো নোট দিয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু রানী পেছন থেকে ডেকে বলল, তাতেও তো 800 টাকা হয় স্যার, আপনার 200 টাকা তো ফেরত নিয়ে যান। রাহুল সেখানেই দাঁড়িয়ে গেল, কিছুই বলল না। রানী তার কাছে এসে বলল, স্যার, ভিক্ষা করতে চায় না বলেই দোকান দিয়েছি। রাহুল বলল, তোমার স্বামী কি কিছুই করে না? রানী 200 টাকা রাহুলের হাতে দিয়ে বলল, 8 বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। রাহুল চলে যেতে যেতে বলল, তোমার মতো আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ের সাথে
তোমার স্বামী নিশ্চয়ই কিছু ভুল করেছে। রানী পিছন থেকে বলল, না, হয়তো স্বামী ভালোই ছিল, আমারই কপাল খারাপ। রাহুল আর থামতে পারল না। তাড়াতাড়ি করে সেখান থেকে দূরে তার গাড়ির কাছে গিয়ে পিছন ফিরে দেখল রানী তার দোকান গোছাচ্ছে। হয়তো তার আজকের বিক্রি বাট্টা হয়ে গেছে, তাই অন্ধকার হওয়ার আগেই সে বাড়ির পথ ধরেছে। রাহুল তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে জানতে পারে যে রানী কোথায় থাকে, আর প্রীতিকেও দেখার ইচ্ছাও তার হৃদয়ে জেগে ওঠে। রাহুল জানতো না যে রানী ডিভোর্সের পর অন্য কাউকে বিয়ে করেনি। এই জিনিসটা তার মনে খচখচ করছিল। যখন রানী তার অবশিষ্ট সবজি একটি থলিতে ভরে বাড়ির দিকে রওনা দিল, তখন রাহুলও পায়ে হেঁটে যথেষ্ট দূরত্ব বজায় রেখে তার পিছু নিল, যাতে রানী তাকে দেখতে না পায়। রাহুলের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, যে রানী কিভাবে এই শহরে এলো। ওদের বাড়ি তো দূরের একটা গ্রামে ছিল, যেখানে ওর দুই ভাই আছে। তারা কিভাবে একে একা ছেড়ে দিল? ডিভোর্সের সময় তো তারা খুব লাফাচ্ছিল। রানীর একটা কথায় রাহুল কিছুটা স্বস্তি পেয়েছিল, যে স্বামী ভালো ছিল, কিন্তু কপাল খারাপ ছিল। মানে রানী আজও রাহুলকে খারাপ মনে করে না। হাঁটতে হাঁটতে এসব কথা ভেবে রাহুলের চোখে জল এসে গেল। তার মনে পড়ে গেল এক রাতে রানী বলেছিল, তুমি আমার আত্মসম্মান নষ্ট হতে দিও না, বাকি সব কিছু আমি তোমার থেকে সহ্য করে নেব। রাহুলের বৌদি প্রায়ই রানীকে অপমান করত, কিন্তু বিনা কারণে মাথা নত করা রানীর একদমই পছন্দ ছিল না। তাই সে তার বাপের বাড়ি চলে যায়। এরপরে বৌদির কথায় প্রভাবিত হয়ে রাহুল তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেয়। আর তার দ্বিতীয় ভুল ছিল সম্পর্ক ভেঙে দেওয়া। রাহুল তার দাদা ও বৌদিকে খুব সম্মান করত, আর বউয়ের চেয়ে বৌদির উপরই বেশি ভরসা করত। রানীর সাথে জীবনে 4 বছর তার খুব ভালো কেটেছিল, কিন্তু 5 বছরের শুরুতেই সমস্যা শুরু হয়। বৌদি যখন বিনা কারণে কথা শোনাতো, সেটা রানীর একদম ভালো লাগতো না। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, আর ঝগড়ার কারণে রানী আলাদা হওয়ার জন্য চাপ দিচ্ছিল, যা রাহুলের একদম পছন্দ হয়নি। রাহুলের দাদা বৌদি চাইতো না পৈতৃক দোকানের ভাগ হোক, তারা একাই সবটা দখল করতে চাইতো। রাহুল দাদার সাথে দোকানে সমানভাবে কাজ করত, কিন্তু যখন তার বা রানীর টাকার প্রয়োজন হতো, তখন বৌদির কাছ থেকে চেয়ে নিতে হতো। এই বিষয়টা রানীর ভালো লাগতো না। রানী একটা ওষুধের দোকান থেকে কিছু ওষুধ নিল, তারপর একটা গলিতে ঢুকে গেল। রাহুলও তার পিছন পিছনে চলতে লাগলো। রানী হাঁটতে হাঁটতে শহরের বাইরে বস্তিতে এসে পৌঁছল। এরপরে সে একটি পুরনো ভাঙাচোরা বাড়িতে ঢুকল। সেখানে উঠোনে 2টি চৌকি পাতা ছিল। একটিতে প্রীতি শুয়েছিল, আর অন্যটাতে এক বৃদ্ধা। রানী পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃদ্ধা উঠে বসল। বৃদ্ধার মুখ দেখে রাহুল চিনতে পারল যে এ আর কেউ নয়, বরং রানীর মা, অর্থাৎ রাহুলের শাশুড়ি। প্রীতিও উঠল। সে এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওকে খুব দুর্বল দেখাচ্ছে। ওকে দেখেই রাহুলের বুক হু হু করে কেঁদে উঠল। তার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে প্রীতিকে বুকে জড়িয়ে ধরে। রাহুল অনেকক্ষণ প্রীতির দিকে তাকিয়ে রইল এবং তার চোখ থেকে জল পড়তে লাগলো, কিন্তু সে শত চেষ্টা করেও বাড়ির ভেতরে যেতে পারল না। এরপরে রাহুল ফিরে গেল। তার বৌদির ওপর রাগ হচ্ছিল, কেননা সে তার হাসি খুশি সংসারটা নষ্ট করে দিয়েছে। ডিভোর্সের সময় বৌদি বলেছিল, আমি খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দেব, কিন্তু 8 বছর হয়ে গেছে রাহুল এখনও একা জীবন কাটাচ্ছে। এই শহরে সে একাই থাকে। তার দাদা এখানে একটা দোকান আর একটা বাড়ি কিনে দিয়েছে, যাতে ব্যবসাটা আরও বাড়ানো যায়। এখানে রাহুল একটা দোকান চালায়, আর বাড়িতে সে একাই থাকে। দাদা বৌদি তার বিয়ে দিতে চায় না, যাতে সে তাদের হয়ে জীবনভর কাজ করে এবং সম্পত্তির ভাগ না চায়। রাহুলের দাদা প্রতি সপ্তাহে দোকানে এসে সমস্ত ক্যাশ নিয়ে চলে যায়, কিন্তু কথায় বলে না, ভগবান চাইলে সবই হতে পারে। তাই তো ভগবানের আশীর্বাদে ডিভোর্স হওয়া স্বামী স্ত্রী একই শহরে থাকতে শুরু করে, আর দুজনের কেউই এখনও দ্বিতীয় বিয়ে করেনি। এখন রাহুল রোজ সন্ধ্যায় রানীর দোকানে যেতে লাগলো, আর দোকান থেকে প্রচুর শাকসবজি ও ফল কিনত, যাতে রানী প্রীতিকে ভালোভাবে মানুষ করতে পারে। রাহুল সারাদিন অনেক ভাবত, কিন্তু মুখ না ঢেকে রানীর সামনে যাওয়ার সাহস তার ছিল না। রাহুল যে সবজি কিনত, তার মধ্যে যতটুকু দরকার সেটুকু রেখে বাকি শাকসবজি রাস্তার গরুদের খাইয়ে দিত। রাহুলের দাদা টাকা নেওয়ার জন্য দোকানে এসে জিজ্ঞেস করল, সারা সপ্তাহে টাকা কোথায়? রাহুল বলল, খরচ হয়ে গেছে। ওর দাদা রেগে গিয়ে বলল, এতগুলো টাকা কোথায় খরচ করলি? রাহুল বুকে সাহস এনে বলল, কাজ ছিল তাই খরচ হয়ে গেছে। রাহুলের দাদা রেগে বলল, আজকের আগে তুই কখনো বাজে খরচ করিসনি,
তাহলে এখন তোর মধ্যে কোন ভূত চেপেছে? রাহুল শান্তভাবে বলল, রাগ করছো কেন দাদা? দরকার ছিল তাই খরচ করেছি, আমারও তো কিছু প্রয়োজন থাকে। দাদা রেগে বলল, তোর লজ্জা করে না আমার সাথে তর্ক করতে? রাহুল শান্তভাবে বলল, তর্ক করছি না, শান্তভাবেই বলছি। এই বাড়ি আর দোকান তো তুমি আমার নামে কিনেছো, তাই এটা আমাকে দিয়ে দাও। তোমার তো পৈতৃক বাড়ি আর বড় দোকান আছে, যেটার দাম এখানেরটা থেকে অনেক বেশি। ওই সম্পত্তি তুমি রাখো, আর এই ছোট বাড়ি আর দোকান আমাকে দিয়ে দাও। আমি একা বাঁচতে চাই। দাদা বলল, তুই এ কেমন কথা বলছিস? আমি তোকে একা ছাড়বো কিভাবে? তোকে আবার বিয়ে দিতে হবে, আবার তোর সংসার করে দিতে হবে। রাহুল বলল, আমার লোক দেখানো চিন্তা ছেড়ে দাও। তুমি আর বৌদি মিলে আমাকে আমার বউয়ের থেকে আলাদা করে আমার সাজানো সংসার নষ্ট করে দিয়েছ। আমার ডিভোর্স হওয়া 8 বছর হয়ে গেল, এতদিনে একবারও বিয়ের কথা তুলেছ। তোমরা আমার বিয়ে দিতে চাও না, আমাকে তোমাদের চাকর বানিয়ে রাখতে চাও। বাবা যদি আমার বিয়ে না দিতেন তাহলে সে মারা যাওয়ার পরে তোমরা আমার বিয়েও দিতে না। তোমরা একজন বিনা পয়সা চাকর পেয়ে গেছো, সাথে আমার সম্পত্তিও। তাই তোমরা কেন আমার বিয়ে দেবে? এখন আমি নিজেই বিয়ে করে নেব। দয়া করে তোমরা আমাকে আমার মতো বাঁচতে দাও। আর যদি অন্য কিছু করার কথা ভাবো তাহলে আমি গ্রামে গিয়ে সমস্ত সম্পত্তির ভাগ বুঝে নেব। রাহুলের দাদা বুঝতে পারল যে তার আর তার বউয়ের চালাকি ধরা পড়ে গেছে, তাদের মিথ্যে মুখোশ খুলে গেছে। রাহুলের দাদা ভাইয়ের ভাগ মেরে নিজের মেয়ের জন্য রেখে যেতে চেয়েছিল, কিন্তু যখন তার সে স্বপ্ন পূরণ হলো না তখন সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। রাহুল এখন ওর দাদা বৌদির হাত থেকে সম্পূর্ণ মুক্ত। এখন রাহুলের মনে রানী আর তার মেয়ের কথা খুব মনে পড়ছিল, তাই দুপুরে সে রানীর দোকানে গিয়ে পৌঁছালো। দোকানে গিয়ে সে দেখলো রানী খুব সুন্দর একটা কাপড় পরে দোকানে বসে আছে, কিন্তু তার চোখে চিন্তা আর দুঃখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাহুল কাছে গিয়ে বলল, আপনার মেয়ে এখন কেমন আছে? রানী অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, কেন, সে কি তোমার মেয়ে নয়? হঠাৎ রানার মুখের এই কথা শুনে রাহুল হতবাক হয়ে গেল, যে মুখে রুমাল বাঁধা থাকা সত্ত্বেও রানী তাকে চিনতে পারল কিভাবে। রাহুলের মুখের দিকে তাকিয়ে রানী বলল, প্রতিদিন খোঁজ খবর নিতে আসো, কিন্তু দেখা করো না কেন প্রীতির সাথে? তোমার দাদা বৌদি কি তোমাকে নিষেধ করেছে নিজের মেয়ের সাথে দেখা করতে? রাহুল বলল, আমি দাদা আর বৌদির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এরপরে রাহুল মুখ থেকে রুমাল সরিয়ে বলল, খুব ইচ্ছে করে ওর সাথে দেখা করার, কিন্তু তুমি কি ওর সাথে দেখা করতে দেবে? রানী বলল, আমি কবে মেয়ের সাথে দেখা করতে নিষেধ করেছি? সম্পর্ক তো তোমার সাথে আমার ভেঙেছে, মেয়ের সাথে তো নয়। এরপরে রাহুল বলল, তুমি আমাকে চিনলে কি করে? রানী বলল, আমি তোমার সাথে সংসার করেছি, তাই তোমাকে পিছন দিক থেকেও দেখেও চিনতে পারি। প্রথম দিন ভালো করে চিনতে পারিনি, কিন্তু দ্বিতীয় দিনেই তোমাকে চিনেছিলাম। যখন তুমি প্রীতির কথা জিজ্ঞেস করতে তখন তোমার চোখে একটা বেদনা দেখা যেত, যা শুধু একজন বাবার চোখেই দেখা যায়। তুমি রুমাল দিয়ে মুখ লুকিয়েছ, কিন্তু তোমার চোখে মেয়ের সাথে দেখা করার আকুতি তুমি লুকাতে পারোনি। আমি তো সন্ধ্যায় বাড়িতে যাব, বাড়ির ঠিকানা বলছি, তুমি সেখানে গিয়ে ওর সাথে দেখা করো। রাহুল রানীর দিকে তাকিয়ে বলল, তুমি সাথে গেলে তবেই আমি ওর সাথে কথা বলতে পারবো। তুমি সাথে না থাকলে ও আমাকে চিনতেই পারবে না। এই কথা শুনে রানীর চোখে জল ভরে এলো, কিন্তু সে তা লুকিয়ে বলল, বিয়ের অ্যালবাম এখনও আমার কাছে আছে। ও তোমাকে দেখেছে আর তোমাকে একটুও বলেনি, ও দেখলেই চিনতে পারবে। রাহুল রানীকে রিকোয়েস্ট করে বলল, না, তুমিও চলো আমার সাথে, আমি তোমাকে সাথে নিয়েই ওর সাথে দেখা করতে চাই। রানী বলল, কেন, গরিবের পেটে লাথি মারতে চাইছো? এখন ব্যবসার সময়, আমি তোমার সাথে গেলে সব কিছু এভাবেই পড়ে থাকবে, কিছুই বিক্রি হবে না। তখন রাহুল বলল, আমি সমস্ত জিনিসের দাম দিয়ে দেব, কিন্তু তুমি আমার সাথে প্লিজ চলো। এরপরে আর কখনো আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। রাহুলের এই কথা শুনে রানীর একটু খটকা লাগলো, তাই সে বলল, কেন, তোমার দ্বিতীয় বউ কি তোমাকে এখানে আসতে বারণ করে? রাহুল হৃদয়ে কষ্ট চেপে বলল, আমি বিয়ে করিনি। না জানি কেন রানী মনে মনে একটু শান্তি পেল। তারপরে ও রাহুলের সাথে যেতে রাজি হলো। রানী পাশের দোকানদারকে দোকান দেখতে বলে রাহুলের সাথে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় যেতে যেতে রানী জিজ্ঞেস করলো, তুমি এই শহরে কি করছো? এরপরে রাহুল সমস্ত কথা খুলে বলল এবং এটাও বলল যে এখন থেকে সে এই শহরে চিরজীবনের জন্য থাকবে।
আর ও দাদা বৌদির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। রানী মনে মনে ভাবতে লাগলো, ইস, এই সম্পর্কটা যদি আগে ভাঙতো তাহলে আজ আমাদের ডিভোর্স হতো না, আর আমরা দুজন একসাথে থাকতাম। আমাদের দুজনের সম্পর্ক তো এর দাদা বৌদির কারণেই ভেঙেছিল। রাহুল এরপরে রানীকে জিজ্ঞেস করলো, তুমি এখানে এলে কি করে? রানী করুণ মুখে বলল, আমি দাদা আর বৌদির উপর বোঝা হয়ে গেছিলাম। প্রথম দিকে তাদের সবার ব্যবহার ঠিকই ছিল, কিন্তু পরে সবার আসল রূপ বেরিয়ে আসে। তুমি তো জানো আমি কুকুরের মতো বাঁচতে পারতাম না, তাই আমি এখানে মামার বাড়িতে চলে আসি। মামার পরিবারে কেউ এই শহরে থাকে না, তারা দিল্লিতে থাকে। বাড়ির চাবি মায়ের কাছে ছিল, তাই আমরা এখানে থাকতে শুরু করি। বাড়িটা পুরনো, কিন্তু আমাদের ভাড়া দিতে হয় না, তাই এখানে থাকি। রাহুল সংকোচের সাথে বলল, একটা কথা জিজ্ঞেস করব? রানী বলল, বলো, কি বলবে? রাহুল ভয়ে ভয়ে বলল, আজও কি তোমার আমার কথা মনে পড়ে? রানী কোনো জবাব না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। রাহুল দেখতে পায়নি যে রানীর চোখে জল চলে এসেছিল, তাই রানী বাইরের দিকে তাকিয়ে বলল, এখন আর কারো কথাই মনে পড়ে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই চিন্তায় থাকে যে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করব কিভাবে। রানীর কথা শুনে রাহুলের হৃদয় ভারী হয়ে উঠল, আর সে সমস্ত রাস্তা চুপ করে রইল। রাহুল রানীকে বুঝতে দিল না যে সে আগেও এখানে এসে ঘুরে গেছে। বাড়ির ভেতরে ঢুকে বাড়ির অবস্থা দেখে রাহুলের হৃদয় ভেতর থেকে কেঁদে উঠল। বাড়ির জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছিল, দেওয়ালগুলো খুব দুর্বল অবস্থায় কোনো রকমে দাঁড়িয়েছিল। রানী আগে আগে হেঁটে গেল আর বাড়ির কাছে পৌঁছে জোরে ডেকে বলল, প্রীতি, দেখ কে এসেছে তোর সঙ্গে দেখা করতে। প্রীতি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে বাইরে এসে হতবাক চোখে রাহুলকে দেখতে লাগলো। রানীর মা ও বাইরে এলো। প্রীতি ভীতু চোখে রাহুলের দিকে তাকালো আর মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। রানী বলল, ভয় পাস না মা, উনি তোর বাবা। প্রীতি বলল, বাবা? কিন্তু বাজে বাবা, উনি তোমাকে অনেক কাঁদিয়েছে। প্রীতি এখন বড় হয়ে গেছে, সে ভালো মন্দ সব কিছুই ভালোভাবে বুঝতে পারে। রাহুলের মনে যা ভয় ছিল সেটাই হয়েছে, তাই তো সে একা আসেনি, রানীকে সঙ্গে নিয়ে এসেছে। রাহুল ইতস্তত করে শাশুড়ির পায়ে হাত দিতে গেলে শাশুড়ি 2 পা পিছিয়ে গিয়ে বললেন, আমাদের কাছ থেকে দূরে থাকো, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই তোমার আমার পা ছোঁয়ার কোনো দরকার নেই। রাহুল সেখানেই মাটিতে বসে পড়ল। তারপর জল ভরা চোখ 2 হাত বাড়িয়ে দিয়ে মেয়েকে কাছে আসার ইশারা করল, যেন একবার এসে তার বুকে জড়িয়ে ধরে। প্রীতি মায়ের দিকে তাকালে রানী ইশারায় যেতে বলল। মায়ের সম্মতি পেয়ে প্রীতি দৌড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। রাহুলের কাছে এটা স্বর্গ সুখের চেয়ে কম ছিল না। সে ফুপিয়ে কেঁদে উঠল আর কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে মা, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে আমি অনেক দেরি করে ফেলেছি, না হলে আজ তুই আর তোর মা আমার সঙ্গেই থাকতিস। তারপর সে প্রীতিকে কোলে তুলে গাড়ির কাছে নিয়ে গেল এবং গাড়ির ডিক্কি খুলে বলল, দেখ মা, আমি তোর জন্য কি কি এনেছি। বলে একটা বড় থলি বের করলো। চকলেট, বিস্কুট, খেলনা আর পোশাকে থলিটা ভর্তি ছিল। রাহুল একে একে সব জিনিস বের করে প্রীতিকে দিতে লাগলো। রানী মনোযোগ দিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল তার জন্য হয়তো কিছু বের হবে, কিন্তু পুরো থলিটা খালি হয়ে গেলেও রানীর জন্য কিছুই বেরোলো না। এসব দেখে রানী বুঝতে পারল রাহুল শুধু তার মেয়ের জন্য এসেছে। এত জিনিস পেয়ে প্রীতি খুব খুশি। এরপরে রানী বলল, চলো এবার যাই, আমাকে দোকানেও যেতে হবে। রাহুল প্রীতির মাথায় হাত বুলিয়ে বলল, আমি আবার আসবো মা। রানী চুপচাপ গাড়িতে উঠে বসে রইল। এরপরে রাহুল গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলো। দুজনেই চুপচাপ বসেছিল। রানী মনে মনে ভাবছিল, মেয়ের জন্য এত কিছু আনলো, কিন্তু মন রাখার জন্য আমার জন্য কিছু একটা আনতে পারত। ডিভোর্স হয়ে গেলেই কি মানুষ এরকম পরিবর্তন হয়ে যায়? গাড়ি চালাতে চালাতে রাহুল বলল, একটা কথা জিজ্ঞেস করব? রানী বলল, বলো। এরপর রাহুল বলল, আজকে যদি তোমার জন্য কিছু আনতাম তাহলে তুমি কি নিতে? রানী আর চোখে তার দিকে তাকিয়ে বলল, আনলে তখন দেখা যেত, এখন এসব কথা ছাড়ো। রাহুল করুণ সুরে বলল, এনেছি, কিন্তু তুমি কথা দাও তুমি নেবে, না করবে না। এই কথা শুনে রানীর বুক ধুকপুক করতে লাগলো। সে ভাবতে লাগলো, এমন কি এনেছে যেটা দিতে এত ঘাবড়াচ্ছে। রানী তার ভেতরের অস্থিরতা লুকিয়ে বলল, আনো, এত ভালোবেসে এনেছো যখন, তখন না করব কি করে? তবে এরপরে আর কিছু আনবে না।
আর আনলেও আমি নেব না। রাহুল সিটের নিচ থেকে একটা প্যাকেট বের করে হাতের মুঠোয় করে তার দিকে এগিয়ে দিল। রানী ধুক ধুক হৃদয়ে রাহুলের হাত থেকে প্যাকেটটা নেওয়ার জন্য হাত বাড়ালো। রাহুল যখন রানীর হাতে জিনিসটা রাখলো তখন সে আনন্দে লাফিয়ে উঠল, কেননা এটা কোনো সাধারণ জিনিস ছিল না, এটা একটা মঙ্গলসূত্র। রাহুলের বুক ধুকধুক করছিল আর সে ঘাবড়ে গিয়ে গাড়িটা এক সাইডে দাঁড় করালো। রানী অবাক হয়ে বলল, এটা কি? রাহুল বলল, না করো না প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি আর অনেক আশা নিয়ে তোমার জন্যই এনেছি। আমি আমার সমস্ত ভুলের ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বোকা গাধা, তাই তোমাকে চিনতে না পেরে তোমাকে আর আমার মেয়েকে দূরে ছড়িয়ে দিয়েছি। যখন তোমার সবচেয়ে বেশি আমার দরকার ছিল তখন আমি তোমার পাশে দাঁড়াইনি, কিন্তু এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কখনোই তোমার হাত ছাড়ব না। আমরা আবার নতুন সংসার গড়ব, যেখানে আমরা দুজনে মিলে প্রীতিকে ভালোভাবে মানুষ করব আর তোমার মায়ের সেবা যত্ন করব। হঠাৎ করে এমন কথা শুনে রানী স্তব্ধ হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না, শুধু মঙ্গলসূত্রের দিকে হতবাক চোখে দাঁড়িয়ে রইল। রাহুল বলল, রানী, আমি তোমার সেই রাহুল যার কোলে মাথা না দিলে তোমার ঘুম আসতো না। প্লিজ আর না বলো না, আমি তোমাকে আর আমার মেয়েকে এভাবে দেখতে পারছি না। যখন থেকে তোমাকে এই অবস্থায় দেখেছি আমি রোজ কেঁদেছি। বলতে বলতে রাহুল কাঁদতে লাগলো। রানী মঙ্গলসূত্র মুঠোর মধ্যে চেপে ধরে বলল, কিন্তু ডিভোর্সের কাগজপত্রের কি হবে? রাহুল কাঁদতে কাঁদতে বলল, সেগুলো ছিঁড়ে ফেলবো। রানী রাহুলকে মঙ্গলসূত্র ফেরত দিতে গেলে রাহুল চোখ মুছে হাত জোর করে অনুনয় বিনয় করতে লাগলো। রানী বলল, তুমি নিজের হাতে পুড়িয়ে দাও। এ কথা শুনে রাহুল আনন্দে লাফিয়ে উঠল এবং সাথে সাথে মঙ্গলসূত্র রানীর গলায় পরিয়ে দিল। রাহুল আনন্দে পাগল হয়ে গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করলো। রানী তার হাত ধরে বলল, এখন আর দোকানে যেতে হবে না, নিজের বাড়ি চলো। রাহুল গাড়ি ঘুরিয়ে রানীকে বাড়িতে নিয়ে গেল। এরপরে প্রীতিকে আর রানীর মাকে গাড়িতে বসিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আপনাদের এই প্রেমের গল্পটা ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।